বাংলাদেশ কিন্তু আসলে মোটামুটি ঘুরে দাঁড়িয়েছে। গ্রাহকদের মধ্যে যে একটা ভীতি সঞ্চার হয়েছে সেটা আসলে হওয়া উচিত নয়। হ্যাঁ, কারণ এইটা এমন কিছু নয় যে কষ্টার্জিত অর্থ যেটা ব্যাংকে তারা আমানত রাখেন সেটার ক্ষতি হয়ে যাবে, সেটা বিষয়টা এমন নয়। আমরা আমাদের ব্যাংকের নামের সাথে পরিবর্তনের সাথে সাথে গ্লোবাল ইসলামী ব্যাংক করার সাথে সাথে ফুল ফ্লেজ ইসলামিক ব্যাংক আমরা শুরু করেছি 2023 সালের সাথে আমি কম্পেয়ার করি। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থানে আছি। ওরিয়েন্টাল ব্যাংক যেটা নাম ছিল ওই সময়, আমি সেই ব্যাংকে জয়েন করি। চার্টার সেক্রেটারি হতে গেলে অবশ্যই তাকে আসলে এই ইনস্টিটিউট অফ চার্টার সেক্রেটারি যে ইয়াটা আছে, ইনস্টিটিউটটা আছে, সেখান থেকে তারা আপনার আসলে ডিগ্রিটা নিতে হবে। বিজনেস নিউজ পোর্টাল দেশ সমাচারের জনপ্রিয় আয়োজন বিজনেস এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী মোহাম্মদ মিরাজ হোসেন এসিএস। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা শেয়ার বাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানি নিয়ে আলোচনা করে থাকি এবং কোম্পানির দায়িত্বশীল পদে যারা কাজ করেন তাদের সম্পর্কে আলোচনা করি। আমাদের অনুষ্ঠানের আজকের অতিথি গ্লোবাল ইসলামিক ব্যাংক পিএলসির কোম্পানি সেক্রেটারি জনাব মঞ্জুরুল হোসেন। যারা মঞ্জুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মিরাজ ভাই, আপনাদের এই বহুল প্রচারিত আপনার দর্শকপ্রিয় দেশ সমাচার অনুষ্ঠানে আমাকে স্বাগত আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। জি, অনুষ্ঠানের শুরুতেই আমরা আপনার কাছ থেকে ব্যাংকিং সেক্টর সম্পর্কে জানতে চাইব। আমাদের দেশে অনেকগুলো ব্যাংক আছে, এখন অতি সম্প্রতি ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় মার্জ হচ্ছে। তো এ সম্পর্কে আসলে আপনার পর্যালোচনাটা কি এবং ব্যাংকিং সেক্টর এখন কেমন করছে? ওয়েল, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আসলে জেনে থাকবেন যে ব্যাংকিং সেক্টর আমাদের মেন রেগুলেটর হলো বাংলাদেশ ব্যাংক। কোভিড-19 সিচুয়েশনের পরে যে সারা বিশ্বে যে টালমাটাল অর্থনীতি পরিস্থিতিতে ছিল, সেটা থেকে বাংলাদেশ আসলে খুব সুন্দরভাবেই কাটিয়ে উঠতে পেরেছে বর্তমান সরকারের আসলে সুদৃঢ় ভূমিকায়। তারপরেও আমাদের ব্যাংকিং সেক্টরে কিছু লুফল ছিল, যেটা আমরা সবাই জানি। আপনার কিছু আপনার অর্থ স্থানান্তর হয়েছে, অন্য কিছু ব্যাংকে আপনার কিছু প্রবলেম হয়েছে, ইন্টারনাল প্রবলেম হয়েছে। তো সেইটার কারণে আসলে বাংলাদেশ ব্যাংক চাচ্ছে তারা যদি দুর্বল ব্যাংকগুলোকে যদি একটা ভালো একটি সবল ব্যাংকের সাথে অ্যাড করা যায়, তাহলে নিশ্চয়ই তারা অর্থনীতিতে ভালো ভূমিকা রাখতে পারবে। আপনি জেনে থাকবেন নিশ্চয়ই, বাংলাদেশ ব্যাংক গুড গভর্নেন্সের ওপর খুব জোর দিয়েছে। রিসেন্টলি ফেব্রুয়ারি মাসে তারা বেশ কিছু সার্কুলার দিয়েছে গুড গভর্নেন্সের জন্যই, এবং পাশাপাশি তারা পিসিএ একটা সার্কুলার দিয়েছে, সেটা হলো কারেক্টিভ অ্যাকশন, যেটা আর কি, সেটা যদি আপনার নেওয়া হয় তাহলে ব্যাংকগুলো অবশ্যই আস্তে আস্তে তারা উন্নতি করবে। এবং তাদেরকে একটু সময় দিয়েছে, নির্দিষ্ট একটি সময় দিয়েছে, সেই সময়টা আপনার 1 বছর আর কি। সেইটার পরবর্তীতে যদি তারা কারেক্টিভ অ্যাকশনে না যেতে পারে এবং উন্নয়ন না হয়, তখনই তারা আসলে মার্জিংয়ের পর্যায়ে চলে যাবে। ইনিশিয়ালি আপনারাও জানেন, আমরাও জানি যে সোনালী ব্যাংক ভেরি রিসেন্টলি, যেটা গতকালের ঘটনা আর কি, সোনালী ব্যাংক আপনার বিডিবিএল দুটো এক হওয়ার সম্ভাবনা আছে। আর তারও আগে এক্সিম ব্যাংক এবং আপনার পদ্মা ব্যাংক, আগে এটা ফার্মার্স নাম ছিল, ফার্মার্স ব্যাংক, তো সেটাও এক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাদের মধ্যে এমওইউ হয়ে গেছে। তো এগুলো যদি আপনার মার্কেটে আপনার ভালোভাবে সার্ভাইভ করতে পারে, অবশ্যই এটা আমাদের ব্যাংকিং সেক্টর বলেন, অর্থনীতিতে বলেন, এটা ভালো একটা ভূমিকা রাখবে, এটা আমি বিশ্বাস করি। তবে আরেকটা বিষয়, এটার জন্য আমাদের গ্রাহকদের মধ্যে যে একটা ভীতি সঞ্চার হয়েছে, সেটা আসলে হওয়া উচিত নয়। হ্যাঁ, কারণ এইটা এমন কিছু নয় যে তাদের জমা কষ্টার্জিত অর্থ যেটা ব্যাংকে তারা আমানত রাখেন সেটার ক্ষতি হয়ে যাবে, সেটা বিষয়টা এমন না। কারণ এখানে স্পষ্টভাবে বলা আছে যে কোনো কর্মকর্তা কর্মচারী কোনো চাকরি যাবে না, এবং তারা কোনো শাখা এখানে কোনো হবে না, কমে যাবে না। আরও বরঞ্চ ভালোটা, যেই ব্যাংকটা ভালো আছে সেটার সাথে যদি খারাপ ব্যাংকটা আসে, তাহলে অবশ্যই তারা আরও ভালো
করবে এবং এটা আমাদের অর্থনীতিতে ভালো একটা ভূমিকা রাখবে বলে আমরা মনে চাষ করছি করি। আমাদের ব্যাংকিং সেক্টরটা এখন কেমন করছে বাংলাদেশে? ব্যাংকিং সেক্টর আমি তো আমার জাস্ট নিজের ইয়া থেকে যদি চিন্তা ভাবনা থেকে বলি, ভালোই করছে। কারণ আপনার যেটি একটু আগে শুরুতে আমি বলেছিলাম যে কোভিড সিচুয়েশনের পরে আমাদের অর্থনীতি মানে সারা বিশ্বের যে অর্থনীতি খারাপ দিকে যাচ্ছিল, সেই তুলনায় বাংলাদেশ কিন্তু আসলে মোটামুটি ঘুরে দাঁড়িয়েছে। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে সরকার আপনার গার্মেন্টস সেক্টর, যেটা আমাদের মেইন মানে অর্থনীতির চালিকা শক্তি, সেটাকে আপনার বাঁচিয়ে রাখার জন্য তারা আপনার কি বলে আপনি স্টিমুলাস প্যাকেজ দিয়েছে এবং অন্যান্য সেক্টরকেও আপনার স্টিমুলাস প্যাকেজের আওতায় এনে সহযোগিতা দিয়ে তাদেরকে কি নার্সিং করেছে সরকার। তো এতে করে আসলে আমাদের দেখা যাচ্ছে এগুলার মূল ভূমিকাতে কিন্তু আসলে ব্যাংকই ছিল। এই ব্যাংকিং সেক্টরেই আসলে এগুলো এগিয়ে আসছে। এই ব্যাংকের মাধ্যমেই তারা এই সহযোগিতাটা, আর্থিক সহযোগিতাটা পেয়েছে এবং আমি মনে করি যে আগামী 2-3 বছরের মধ্যে ব্যাংকিং সেক্টরে যে সমস্যাটা ছিল সেটা আরো সুন্দরভাবে সমাধান কাটিয়ে ওঠে যাবে, সমাধান হয়ে যাবে। জি স্যার। আমাদের দেশে এখন অনেকগুলো ব্যাংক আছে, তো গ্রাহক সেবায় গ্লোবাল ইসলামী ব্যাংক কি কি আলাদা পদক্ষেপ নিচ্ছে এবং কিভাবে আমরা এই ব্যাংকটিকে অন্য ব্যাংক থেকে আলাদা করে বুঝতে পারি? আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন 2013 সালে বর্তমান সরকারের আমলেই আপনার 9টি ব্যাংককে তারা পারমিশন দিয়েছে। তার মধ্যে 3টি ব্যাংক ছিল প্রবাসীদের জন্য, এনআরবি যেটা। তো আমাদের এই ব্যাংকটির শুরুতেই নাম ছিল এনআরবি গ্লোবাল ব্যাংক। তো সেই ব্যাংকের উদ্যোক্তারা সবাই কিন্তু প্রবাসী এনআরবি। তো এই এনআরবিরা যখন আপনার ব্যাংকের শুরু করেন, তখন থেকে কিন্তু আসলে আমাদের ব্যাংকের প্রতি সবার একটা আলাদা একটা নজর ছিল যে এনআরবিগুলো ভালো করে কি করে। তো 3টা ব্যাংকের মধ্যে এনআরবিসি আছে, এনআরবি লিমিটেড আছে, এনআরবি গ্লোবাল আছে। তার মধ্যে কিন্তু আমরা আল্লাহর রহমতে আমরা খুব ভালো অবস্থানেই আছি। আপনাকে যদি আমাকে একটু সময় দেন, আমি সেটা একটু বিস্তারিতভাবে বলতে চাই। সেটা হলো এই আমাদের ব্যাংকিং শুরু করার মানে শর্তই ছিল যে 3 বছরের মধ্যে পুঁজিবাজারে আসতে হবে এবং যে তার যে পেইড আপ ক্যাপিটাল সমপরিমাণ অর্থ পুঁজিবাজার থেকে উঠাতে হবে। তো আমরা 3 বছরের মধ্যে না পারলেও একটু সময় লেগেছে আমাদের আসলে, সঙ্গত কারণেই আমরা একটু সময় নিয়েছি। কিন্তু ব্যাংকিং সেক্টরের মানে মানে ইতিহাসে মানে হাইয়েস্ট আপনার কি বলে অর্থ আমরা পুঁজিবাজার থেকে নিয়েছি। 425 কোটি টাকা আমাদের পেইড আপ পরিমাণ যেটা, সেটা আমরা পুঁজিবাজার থেকে নিয়েছি। পাশাপাশি আমাদের ব্যাংকিং বাংলাদেশে আসলে ইসলামিক ব্যাংকিংয়ের অনেক প্রসার ঘটছে বিধায় আমাদের মালিকপক্ষ বোর্ড অফ ডিরেক্টর্স ওনারাও চিন্তা ভাবনা করলেন যে এটাকে যদি ইসলামিক ব্যাংকিংয়ে রূপান্তরিত করা যায় তাহলে নিশ্চয়ই আরও আরও সেবা দিতে পারবে। তো সেটার জন্য আমরা আমাদের ব্যাংকের নামের সাথে পরিবর্তনের সাথে সাথে গ্লোবাল ইসলামিক ব্যাংক করার সাথে সাথে ফুল ফ্লেজ ইসলামিক ব্যাংক আমরা শুরু করেছি এবং আমরা পুঁজিবাজারে আপনার 2022 সালের নভেম্বর থেকে কিন্তু আমরা পুঁজিবাজারে আমরা শুরু করেছি এবং ভালোভাবে আমরা এসছিলাম। কিন্তু টালমাটাল পুঁজিবাজারের পরিস্থিতির কারণে আমাদের হয়তোবা একটু মানে রাইট। এই শেয়ার বাজারে তালিকাভুক্ত আপনাদের এই ব্যাংকটি লাস্ট কোয়ার্টারের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কেমন ছিল, অর্থাৎ পারফরমেন্সটা কেমন ছিল? হ্যাঁ, আমি যদি একটু অ্যাড করি, সেটা হলো যে তার আগে আমাদের গত বছরে যেটা ব্যাংকিং গুলো তো আপনার জানুয়ারি টু আপনার ডিসেম্বর তাদের ক্লোজিং ফিনান্সিয়াল ইয়ার। তো সে আমাদের ডিসেম্বর আমার মাশাআল্লাহ খুব ভালো গেছে এবং যদি আপনি কোয়ার্টার 1-এর কথা বলছেন, যদি আমি 2023 সালের সাথে আমি কম্পেয়ার করি, আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থানে আছি। ইপিএস বলেন, তারপরে আপনার প্রফিটেবিলিটি বলেন, সব কিছু আমরা বেশ ভালো অবস্থানে আছি 2023 সালের সাথে যদি আমরা কম্পেয়ার করি। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে আপনার ক্যারিয়ারের গল্পটা জানতে চাইব যে আজকের এই অবস্থানে কি করে আসলেন? ধন্যবাদ মিরাজ ভাই। আমি আসলে ব্রট আপ আমি ঢাকাতেই হয়েছে। তারপরে আমি লেখাপড়া ঢাকা মোহাম্মদপুর বয়েজ, তারপর ঢাকা কলেজ, এরপর মাস্টার্স ঢাকা ইউনিভার্সিটি থেকে করেছি মার্কেটিংয়ে। যদি ব্যক্তিগত কথা যদি বলতে হয় তাহলে আমি সেটা দর্শকের
মানে গোচরের জন্য আমি বলতে চাই সেটা হলো যে আমি 94-এ যখন আমি মাস্টার্স কমপ্লিট করে ফেললাম, তারপরে আমার এক রিলেটিভের মানে অফার একটা পেলাম যে তুমি বাহিরে যাবা কিনা, দেশের বাহিরে। যদিও আমার ইচ্ছে ছিল না বাহিরে যাবা কিনা। তো আমি সাডেনলি বললাম যে ঠিক আছে আমি যাবো, এবং সেটা সৌদি আরব হয়েছিল। তো ভাবলাম যে ওখানে গেলে হজ করতে পারবো, যেহেতু আমরা মুসলিম, হজ করতে পারবো, উমরা করতে পারবো, এবং আল্লাহর ঘর দেখতে পারবো। একটা সুযোগ আছে যে 2 বছর 3 বছর থেকে আমি চলে আসবো, এই প্ল্যানে আমি গিয়েছি আসলে। তারপরে যাক, সেখানে 7 বছরই থেকে গেলাম। এবার দেশে আসলাম। আসার পরে আমি ওরিয়েন্টাল ব্যাংক, যেটা নাম ছিল ওই সময়, আমি সেই ব্যাংকে জয়েন করি। এখন এটা আইসিবি ইসলামী ব্যাংক হয়েছে, মালয়েশিয়ান তাদের ওনাররা। সেই ব্যাংকে আমি প্রথমে ব্রাঞ্চে ছিলাম আসলে, আমি যখন নতুন জয়েন করেছি। তারপরে আমি 2007-এ আমি হেড অফিসে এই বোর্ড সেক্রেটারিয়েট ইয়াতে আসি। আস্তে আস্তে তখন আমি কোম্পানি সেক্রেটারি হিসাবেই ছিলাম, এবং লাস্ট আমি 2015-তে আমি সেই ব্যাংক আসলে টেক করি। আমি বর্তমান গ্লোবাল ইসলামী ব্যাংকে আমি তখন ভালো একটা অফার পাই। সেখানে আমি 2015-তে জয়েন করেছি গ্লোবাল ইসলামী ব্যাংক। তারপরে আমি এখন অবধি আছি এবং কোম্পানি সেক্রেটারি হিসেবে আছি। আপনার কিছু পরামর্শ আমরা জানতে চাইবো, যারা ব্যাংকিং ক্যারিয়ার করতে চায়, যারা ব্যাংকিং ক্যারিয়ারে আসতে চায় এবং কোম্পানি সেক্রেটারি হতে চায়, তাদের জন্য আপনি কি বলবেন? ওয়েল, আপনি নিজেও একজন কি বলে চার্টার সেক্রেটারি মেম্বার। আপনি নিশ্চয়ই জানেন যে যারা কোম্পানি সেক্রেটারি বেসিক্যালি হতে চায়, তাদের তো একটি আপনার কি বলে ন্যূনতম নলেজ থাকতে হবে। হ্যাঁ, তো আমরা যারা মানে পুরনো ব্যাংকার, আমরা আমাদের যেহেতু মানে এখন মানে কি বলে চাকরি জীবনের পরন্ত বেলায় চলে এসেছি, তা আমাদের বিষয়টা ভিন্ন। কিন্তু আপনাদের যারা তরুণ আছে এখন, তাদেরকে আসলে অনেক কম্পিটিশনে যেতে হবে। সেই হিসাবে তাদেরকে অবশ্যই যে ইনস্টিটিউট অফ চার্টার সেক্রেটারি যে অর্গানাইজেশনটা আছে, যেটা আপনার মিনিস্ট্রি অফ কমার্সের অধীনে পরিচালিত, এবং আরও অনেক সিডিসিএস আছে। তারপরে আপনার আরও কিছু ডিগ্রি আছে, যেমন আইসিএবি আছে, আইসিএবি আছে। যে কোনো ডিগ্রি তারা নিক না কেন, চার্টার সেক্রেটারি হতে গেলে অবশ্যই তাকে আসলে এই মানে ইনস্টিটিউট অফ চার্টার সেক্রেটারি যে ইয়াটা আছে, ইনস্টিটিউটটা আছে, সেখান থেকে তারা আপনার আসলে ডিগ্রিটা নিতে হবে। তারপরেই তারা কোম্পানি সেক্রেটারি হিসাবে আমি আশা করি তারা ভালোভাবে শুরু করতে পারবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে জনাব মঞ্জুর। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে আরও একটি তালিকাভুক্ত কোম্পানি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।